ওয়েলকাম ক্লাস 10 এর স্টুডেন্টদের। আজকে জৈব রসায়নের আমরা অনেকটাই শেষের দিকে পৌঁছেছি। পার্ট 4 জৈব রসায়নে আমরা নামকরণ পর্যন্ত আগের পাঠে পড়েছি আমরা, ইউপ্যাক নামকরণ IUPAC। আজকে আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে কয়েকটা জৈব যৌগ আছে, তাদের কিছু উৎস আর ব্যবহার, শিল্প উৎস আর ব্যবহার। মিথেন, ইথিলিন, ইথাইন বা অ্যাসিটিলিন, এলপিজি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। তো তোমাদের বইয়ের মধ্যে শিল্প উৎস ব্যবহার এগুলো খুব কমন জিনিস, তোমরা ভালো করে অবশ্যই বইটা দেখে নেবে। আমি কয়েকটা মেন ব্যবহার আমরা বলবো, আর কিছু নতুন নতুন ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করবো, যেটা একটু তোমরা নোট করে নেবে, ঠিক আছে? বই আর খাতা নিয়ে অবশ্যই বসবে। দেখো, শিল্প উৎস বেশিরভাগ তুমি বুঝতেই পারছো, আমরা এই সমস্ত যে জৈব যৌগ পাই, তোমরা ক্লাস 9-এ কিন্তু পড়েছো পেট্রোলিয়াম জাত, ঠিক আছে? পেট্রোলিয়াম জাত, পেট্রোল থেকে বিভিন্ন শোধন প্রক্রিয়ায়, পরিশোধন যেটাকে বলা হয় পেট্রোলিয়াম পরিশোধন, সেই প্রক্রিয়ায় ডিজেল, পেট্রোল, কেরোসিন, আলকাতরা, কত রকমের পদার্থ পাওয়া যায়, ঠিক আছে? তা ওই একই জিনিস কিন্তু আমরা ওই যে যেখানটায় পাচ্ছি সেগুলো থেকে কিন্তু এই জিনিসগুলোও পাওয়া যায়, সবই কিন্তু পেট্রোলিয়াম জাত। বিশেষ করে মিথেন পেট্রোলিয়াম জাত, খুব বেশি পরিমাণ পাওয়া যায়। কোল গ্যাসেও পাওয়া যায়, ইথিলিনও তাই পেট্রোলিয়াম জাত। কোল গ্যাস কয়লা খনি এলাকার মধ্যে পাওয়া যায়। এটা কয়লা খনি এলাকায় অবশ্য মিথেনটা সব থেকে বেশি। এইটাও কোল গ্যাসের মধ্যে কিছুটা পাওয়া যায়, পরিমাণটা খুব কম। কিন্তু তাছাড়া সাধারণত ক্যালসিয়াম কার্বাইড CaC2 তার সঙ্গে জলের বিক্রিয়ায় কিন্তু তোমার এই C2H2 এটা তৈরি হয়, এই গ্যাসটা অ্যাসিটিলিন। এলপিজি হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, দেখো কথাটার মধ্যে পেট্রোলিয়াম কথাটাই আছে। তো পেট্রোলিয়াম গ্যাস এখান থেকে পেট্রোল জাত। লিকুইফাইড মানে তরলায়িত, মানে ওই গ্যাসটাকে চাপ দিলে তরল হয়, উচ্চ চাপে তরল করে সিলিন্ডারের মধ্যে রাখা হয়। বাড়িতে যে এলপিজি সিলিন্ডার গুলো আছে, ভালো করে নাড়িয়ে দেখবে একটু একটা ভেতরে জল থাকলে, যেমন একটা টিউবের মধ্যে জল থাকলে যেমন নাড়িয়ে দিলে কেমন শব্দ হয়, ঠিক সেরকম সিলিন্ডারের ভেতরে শব্দ হবে। চাপে রাখা আছে, কিন্তু উচ্চ চাপে রাখা আছে। যখনই তুমি সিলিন্ডারের এই নবটাকে খোলো, তখন কিন্তু চাপ মুক্ত হয়ে যায়, তখন ওই লিকুইড কিন্তু গ্যাস হয়ে বেরিয়ে আসে, যেটা দিয়ে আমরা রান্না করছি। সিএনজি কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটাও কিন্তু গ্যাস, কিন্তু সংলগ্নিত, জাস্ট ওটাকে প্রেসারাইজড করা আছে, ঠিক আছে? তরল নয়, এটা কিন্তু কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, ঠিক আছে? প্রত্যেকটা শিল্প উৎস তোমরা অবশ্যই বইয়ে দেখে নেবে। কিন্তু এখানে এই প্রত্যেকটা জিনিস যেগুলো বললাম, তার ব্যবহারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। উৎসটাও ইম্পর্টেন্ট, ব্যবহারটাও ইম্পর্টেন্ট। তার মধ্যে আমি এখানে আরেকটা কথা বলি, এই যে মিথেন, মিথেনকে মার্স গ্যাস বলা হয়, এটা মনে রাখবে। মিথেনকে বলা হয় মার্স গ্যাস। মার্স গ্যাস বলা হচ্ছে আবদ্ধ জলাভূমি, পচা জায়গা, পচা জলাভূমিকে বলা হয় মার্স। এই পচা জলাভূমিতে কিন্তু এই মিথেন গ্যাস পাওয়া যায়। তোমাদের এখনকার সিলেবাসে এই টপিকটা নেই, কিন্তু এইটা কিছু বছর আগে ওই টপিকটা ছিল, যে পচা জলাভূমিতে হঠাৎ একটা আগুনের ফুলকি দেখা যায়। এটা কি কোনো ভৌতিক ব্যাপার? হঠাৎ আগুনের ফুলকি, এটা কোনো ভৌতিক ব্যাপার নয়, ঠিক আছে? এটাকে একটা আই থিঙ্ক একটা অন্য একটা কি ভাষা, যেটা হয় আলেয়ার আলো। মিথেনকে বলা হয় মার্স গ্যাস, কিন্তু আলেয়ার আলো বলা হয় যেটা হচ্ছে ওই বদ্ধ জলাভূমিতে আগুনের ফুলকি, ওইটাকে বলছে আলেয়ার আলো। উইল ও দা উইপস, যাই হোক স্পেলিংটা একটু দেখে নেবে, উইল ও দা উইপস। তো এই যে বলছে আলেয়ার আলো, এইটা হচ্ছে তোমার ওই আগুনের যে ফুলকিটা, ওই আগুনের ফুলকিটা কি জন্য হয়? মিথেন কিন্তু দেখো জ্বালানি একটা গ্যাস, গোবর গ্যাসে মিথেন থাকে, গোবর গ্যাস থেকে কিন্তু ওই মিথেন থেকে আমরা মিথেনের জ্বালানি। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এর মধ্যে তো প্রধান উপাদান মিথেন, সেটাও জ্বালানি। তাহলে মিথেন কিন্তু জ্বালানি রূপে ব্যবহার করা হয়। কিন্তু জ্বালানি কখন? মিথেন যেখান থেকে মিথেন বেরিয়ে আসছে, সেটা কিন্তু আগুনের সংস্পর্শে না আসা পর্যন্ত কখনোই জ্বলবে না, দাহ্য নিজের, তোমাকে জ্বালাতে হবে, অক্সিজেন দিতে হবে, জ্বালাতে হবে, ঠিক আছে? তাহলে মিথেনকে জ্বালাতে হবে। তাহলে ওই যে আগুনের ফুলকিটা হচ্ছে, কি জন্য জ্বলছে? না, ওই যে বদ্ধ জলাভূমিতে শুধুমাত্র মিথেনই থাকে না, ওর মধ্যে ফসফিন,
P2H4 বলে একটা যৌগ তৈরি হয়, ডাইফসফরাস টেট্রাহাইড্রাইড, মানে ফসফরাস টেট্রাহাইড্রাইড, P2H4 এই একটা যৌগ তৈরি হয়। এইটা অত্যন্ত দাহ্য, মানে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে বায়ুর অক্সিজেনের সংস্পর্শে এলেই জ্বলে ওঠে। আর এই যখনই জ্বলে ওঠে তখন ওর সঙ্গে থাকে মিথেন, মিথেনটাও জ্বলে ওঠে, হঠাৎ একটা আগুনের ফুলকি দেখা যায়। ঠিক আছে, অনেকে এটা ভৌতিক ব্যাপার মানে বলতো, কিন্তু এখন যা টপিকটা, এই টপিকটা তোমাদের বইয়ের সিলেবাসের মধ্যে এটা ইনক্লুড নেই। যাই হোক, মিথেনকে মার্স গ্যাস বলা হয়, মিথেনকে মার্স গ্যাস বলা হয়। আবদ্ধ জলাভূমিতে মিথেন গ্যাসটা পাওয়া যায়, সেজন্য এটাকে মার্স গ্যাস বলা হয়। ওকে, তাহলে এই একটা জিনিস তোমাদেরকে আমি বললাম। মিথেনের ব্যবহার, মেন ব্যবহার জ্বালানি। মিথেনের আরেকটা ব্যবহার, এই যে জুতোর কালি, ছাপার কালি, যত জুতোর কালি, কালো রঙের কালি যেগুলো পালিশ করছে ভালো করে, ওইটা হচ্ছে কার্বন ব্ল্যাক। ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি কার্বন ব্ল্যাক, যেটা মিথেন থেকে প্রস্তুত করা হয়, কার্বন ব্ল্যাক। ঠিক আছে, যত রকম জুতোর কালি, ছাপার কালি সব এখান থেকে। এই একটা প্রধান ব্যবহার। তুমি ইথিলিনের ব্যবহার তুমি পাবে, ইথিলিন কাঁচা ফল পাকাতে ব্যবহার হয় বেশি, অজ্ঞান করার জন্য কাজে লাগে চেতনানাশক হিসেবে। ঠিক আছে, তাছাড়া বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার আছে এদের, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার আছে। অ্যাসিটিলিনের ব্যবহার বলতে গেলে আগেকার দিনে ঝালাই করার জন্য, মানে যেমন লোহায় ঝালাই করার জন্য, বা লোহার সঙ্গে লোহা লাগিয়ে দেওয়ার জন্য যে ঝালাই করা হতো, ঠিক আছে, সেই ঝালাই করার জন্য কিন্তু অক্সি অ্যাসিটিলিন ব্যবহার করা হতো, যার টেম্পারেচার প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। অক্সি অ্যাসিটিলিন মানে একটা সিলিন্ডারে অক্সিজেন রাখতো, একটা সিলিন্ডারে অ্যাসিটিলিন, দুটোকে একটা পাইপের মধ্যে নিয়ে ওকে স্পার্ক করা হতো। স্পার্ক করলেই ওই গ্যাসটা জ্বলে যেত, জ্বললেই তোমার তার টেম্পারেচার এতটাই হিউজ যে তোমাকে যে কোনো লোহাকে গলানোর জন্য বা ঝালাইয়ের কাজে ব্যবহার করা যেত। তাছাড়া অ্যাসিটিলিনের আরেকটা ভালো ব্যবহার হচ্ছে কার্বাইড বাতিতে কিন্তু অ্যাসিটিলিন ব্যবহার করা। ঠিক আছে, তাছাড়া তুমি আরো অনেক ব্যবহার পাবে। মূলত এই জৈব যৌগগুলোকে তুমি ব্যবহার করতে পারবে তুমি কৃত্রিম রাবার তৈরি করতে, বিভিন্ন রকম, যেমন পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, পিভিসি পাইপ, জলের পাইপ, বিভিন্ন রকমের যে পাইপ যেগুলো পিভিসি দিয়ে তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি এই জৈব যৌগের ব্যবহার তুমি পাবে অ্যাসিটিলিন। এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি। তো এই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটার প্রধান উপাদান হচ্ছে এন বিউটেন, নরমাল বিউটেন। বিউটেন মানে যারা বিউট মানে 4টে কার্বন, CH3 CH2 CH2 CH3, বিউটেন 4টে কার্বন লিখলাম, দেখো আমি অ্যালকেন, এক বন্ধন দ্বারা যুক্ত বিউটেন। তাহলে এটা হচ্ছে প্রধান উপাদান, এর মধ্যে প্রধান বিউটেন থাকে। এদের কিন্তু কোনো গন্ধ নেই, বিউটেনের কোনো গন্ধ নেই। বিউটেন ছাড়া প্রোপেন থাকে, ইথেনও থাকে। ঠিক আছে, তা তোমার বাড়িতে যে সিলিন্ডারটা আছে তার মধ্যে গ্যাসগুলো রাখা আছে, বিউটেন প্রধান উপাদান বেশি আছে, ওইটা প্রোপেন আছে, ইথেন আছে। তাহলে এই যে রাখা হচ্ছে, এবার দেখো গ্যাসটা যখন লিক করে, বাই চান্স কোনো কারণে যদি লিক করে, বা তুমি কখনো যদি দেখেছো যে গ্যাসটা কখন লিক করছে, দেখবে একটা গন্ধ আসে। তাহলে এদের তো গন্ধ নেই, তাহলে গন্ধটা সিলিন্ডার থেকে আসে কি করে? দেখো, যদি এদের গন্ধ নেই, যে বাই চান্স যদি লিক করে, তাহলে বিপদ হতে পারে। যদি কেউ যদি ফায়ার করে দেয় কোনো কারণে, ঠিক আছে, যা মানে ওভেনটা যদি ধরিয়ে দেয়, তখন যদি গ্যাসটা যদি লিক হয়ে যায়, তাহলে কিন্তু বিস্ফোরণ হতে পারে, এবং এরকম দুর্ঘটনা হামেশাই দেখবে ঘটছে। ঠিক আছে, অসাবধানবশত এটা হয়েই যাচ্ছে। তা এটার জন্য সাবধান থাকতে হবে যে গ্যাসটা যখন লিক করে তখন আমরা একটা গন্ধ পাই, এদের গন্ধ নেই। তাহলে গন্ধটা পাই কি করে? না, এর মধ্যে ইথাইল মার্কাপটান, C2H5SH, ইথাইল মার্কাপটান বা মিথাইল মার্কাপটান, এই বলে মানে ইথাইল বা মিথাইল, CH3SH অথবা C2H5SH, এই একটা যৌগ থাকে। এই যৌগটা দুর্গন্ধযুক্ত। সালফারের যৌগগুলো সাধারণত একটু দুর্গন্ধ হয়, যেমন তোমরা হাইড্রোজেন সালফাইড, পচা ডিমের গন্ধযুক্ত। এই ইথাইল মার্কাপটান এটা একটা দুর্গন্ধযুক্ত। এইটাই যখন লিক হয় তখন এই গন্ধটা পাই আমরা, আর ওই গন্ধটা পেলেই বুঝতে পারবো যে গ্যাসটা লিক হচ্ছে। তাহলে এলপিজি সিলিন্ডার ব্যবহার করার সময় আমরা এই জিনিসটা আমরা বুঝতে পারলে আমরা দুর্ঘটনা এড়াতে পারি। ওকে, তাহলে এটা হলো এলপিজি। তাহলে এলপিজি আমরা বিশেষত জ্বালানি রূপেই ব্যবহার করছি, ঠিক আছে। আর সিএনজি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের তো এটাও জ্বালানি। এখানে এইটার প্রধান উপাদান হচ্ছে মিথেন। এটার পুরো নাম হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস। কম্প্রেস করা হচ্ছে, কিন্তু গ্যাসটাকে তরল করা হয়নি, কম্প্রেস চাপে রাখা হয়েছে, সংনমিত করে রাখা হয়েছে। ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, যার প্রধান উপাদান হচ্ছে মিথেন।
এর প্রধান উপাদান কি? মিথেন। এটাই কিন্তু গাড়ির জ্বালানি রূপে কাজ করা হয়। দেখবে অনেক গাড়িতে দেখবে পেছনে লেখা থাকে সিএনজি, অনেক গাড়ির পেছনে লেখা থাকে সিএনজি, মানে ওই গাড়িটা কিন্তু পেট্রোল বা ডিজেলে চলছে না, ওই গাড়িটা কিন্তু সিএনজি তে চলছে। সিএনজি গ্যাসটাকে স্পার্ক করিয়ে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করিয়ে যে একটা শক্তি উৎপন্ন হচ্ছে, ওই শক্তিতে গাড়ি চলছে। বোঝা গেল? তাহলে এই প্রত্যেকটা উৎস আর ব্যবহার, আমি আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখবো যে প্রত্যেকটা ব্যবহার খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, কার ব্যবহার কি। কারণ এমসিকিউর সময় তোমাকে সিম্পল ব্যবহার, এখন যদি কার্বাইড বাতিতে কোন গ্যাসটা, এমসিকিউ দিল মিথেন, ইথেন, অ্যাসিটিলিন না অন্যান্য, ঠিক আছে, তাহলে অ্যাসিটিলিন উত্তর হবে। কিন্তু এইটা অত সিম্পল এখন দিচ্ছে না, এখন প্রশ্নগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে থাকছে। সুতরাং ব্যবহারগুলো প্রত্যেকটা খুঁটিয়ে পড়বে। যেমন অ্যাসিটিলিনে দেখবে পিভিসি, ওয়েস্ট্রন, ওয়েস্ট্রোসল, এরকম অনেক ব্যবহার আছে। ওয়েস্ট্রন ক্ষেত্রে কোন গ্যাসটি, কোন জৈব যৌগটি ব্যবহার করা হয়, প্রত্যেকটা ব্যবহার খুঁটিয়ে দেবে এবং কার ব্যবহার সেটা কিন্তু ভালো করে অবশ্যই পড়বে। ঠিক আছে? এলপিজি, সিএনজির প্রধান উপাদান, এগুলো তো একটা কমন প্রশ্নের মতো, এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে, ব্যবহারগুলো মনে রাখবে। ওকে, এরপর আমরা নেক্সট টপিকে যাচ্ছি। এবার আমরা ঠিক পরের টপিক, মিথেন, ইথিলিন আর অ্যাসিটিলিনের রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, তোমাদের সিলেবাসে যেমন ভাবে আছে আমি সেইভাবেই বলছি, শুধু আমার সঙ্গে সঙ্গে তোমরা বইটা দেখবে এবং প্র্যাকটিস করবে। বিক্রিয়া যেহেতু আছে ভালো করে মনে রাখবে, বিজ্ঞানের ক্ষেত্রে একটুকু প্র্যাকটিস, বিক্রিয়া টিক্রিয়া প্র্যাকটিস না করলে কিন্তু ঠিকঠাক মাথার মধ্যে থাকবে না। প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে যে বিক্রিয়াগুলো কিভাবে হচ্ছে। প্রথমে আমরা পড়বো মিথেন, তারপরে ইথিলিন, তারপরে অ্যাসিটিলিনের রাসায়নিক বিক্রিয়া। এবার তোমাদের সিলেবাসে যেমন দেওয়া আছে আমরা সেটা করব। প্রথমে আমরা মিথেন সম্পর্কে পড়বো, CH4। দেখো মিথেনের প্রথমে তোমাদের যেটা দেওয়া আছে সেটা দহন বিক্রিয়া। দহন মানে কি? কোনো কিছু দহন মানে সেটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া। তাহলে মিথেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড প্লাস জল প্লাস তাপ। তাপ, এই যে তাপ শক্তি, এটা কিন্তু শক্তি। এই শক্তিটাই বেরিয়ে আসে বলে এটাই কিন্তু জ্বালানি রূপে ব্যবহার করা হয়। তুমি গোবর গ্যাসে ওই যে মিথেন আছে, মিথেনে তুমি জ্বালানি হিসেবে ব্যবহার করছো, ওইটা যে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে, ওই জ্বালানি, এই শক্তিটা কিন্তু এইখান থেকে আসছে। ঠিক আছে, তাহলে এইখানটা তুমি ব্যালেন্স করে নাও, সমতা বিধান করে নাও, এটাকে সমান করতেই পারো, অসুবিধার কিছু নেই। তাহলে মিথেনের দহন বিক্রিয়া, মিথেন মানে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন ডাইঅক্সাইড, জল আর তাপ তৈরি হয়। ঠিক আছে, এবার তুমি বলতেই পারো যে স্যার শুধু মিথেনের ক্ষেত্রে কি এরকম হয়? জৈব যৌগ তো প্রচুর। আমি তো প্রথমেই বলেছিলাম তোমাদেরকে জৈব যৌগের সংখ্যা প্রায় 30 লক্ষ। তাহলে এতগুলো যে আছে, তাহলে সবারই ক্ষেত্রে তাহলে অক্সিজেনের বিক্রিয়া কি হবে? মনে রাখবে, কার্বন হাইড্রোজেন যুক্ত যৌগ, যেটাকে আমরা হাইড্রোকার্বন বলছি বা আমরা জৈব যৌগের কথা বলছি, তাদেরকে অক্সিজেনে দহন করলেই কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হবে। যেখানে কার্বন আর হাইড্রোজেন যুক্ত যৌগ আছে, মানে শুধু মিথেনের ক্ষেত্রে যে অক্সিজেন দিলাম, কার্বন ডাইঅক্সাইড, জল, এটা হচ্ছে তা কিন্তু এর জন্য নয়, শুধু এর জন্য হবে, এর জন্য হবে। তোমাদের শুধু মিথেনের দহন বিক্রিয়া করতে বলেছে। তো আমি তোমাদেরকে বললাম যে একটু আমি এক্সট্রা একটু বলে দেবো, সেটা তোমরা অবশ্যই নজর রাখবে। যে আমি তোমাকে দিলাম যে C2H4 প্লাস O2, এটা বিক্রিয়া করলেও সেই কার্বন ডাইঅক্সাইড, জল তৈরি হবে প্লাস তাপ। আবার যদি তুমি C2H2 প্লাস O2, আমি মিথেনের সঙ্গে সঙ্গে এটাও বলে দিলাম, সবারই ক্ষেত্রে যেখানে কার্বন আর হাইড্রোজেন আছে, জৈব যৌগ, তাদের ক্ষেত্রে সব সময় এটা তৈরি হবে, কার্বন ডাইঅক্সাইড আর জল। আমি এটা ব্যালেন্স করে দিয়েছি, সমতা বিধান করে দিয়েছি। এদিকে 2, 4টে অক্সিজেন পরমাণু, এদিকে 2টো, 4টে অক্সিজেন পরমাণু। আমি এইগুলো ব্যালেন্স করিনি, আমি তোমাদেরকে এগুলো টাস্ক দিলাম। তোমরা কিন্তু এটা ব্যালেন্স করবে, না আমাকে কমেন্ট বক্সে ব্যালেন্স করে পাঠাবে। ঠিক আছে, এগুলো সমতা বিধান করবে, আমি কিন্তু সমতা বিধান করে দিলাম না। তাহলে যে কোনো জৈব যৌগ, মানে যেখানে হাইড্রোকার্বন যুক্ত যৌগ, হাইড্রোকার্বন যেখানে কার্বন আর হাইড্রোজেন আছে, তারা যুক্ত হলে সবসময় কি তৈরি করে? কার্বন ডাইঅক্সাইড আর জল, সঙ্গে তাপ শক্তি। ঠিক আছে, যে কোনো জৈব যৌগ অক্সিজেনের সাহায্যে বিক্রিয়া করলে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড, জল প্লাস তাপ শক্তি। তাহলে দহন বিক্রিয়া সবারই হয়ে গেল। মিথেনের আমি বললাম, কিন্তু আমি বাকিদের কিন্তু বলে দিলাম তোমাদেরকে, অবশ্যই একটুকু নজর রাখবে। তাহলে মিথেনের দহন হলো। এরপর তোমাদের মিথেনের আর কি করতে হবে না, এরপর তোমাদের মিথেনের আছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন, ঠিক আছে, জাস্ট রিপ্লেস হচ্ছে। কিরকম ভাবে রিপ্লেস হয় দেখো, বলছি মিথেন CH4, আমি একটু ভেঙে লিখছি, এটা একটু ভেঙে লিখছি, CH আর AH, CH4 মিথেন। এর সঙ্গে
যদি Cl2 যদি বিক্রিয়া করে, Cl2 কে আমি এইভাবে লিখছি ক্লোরিন ক্লোরিন, কিসে বিক্রিয়া হবে? বিক্রিয়াটা হবে কিন্তু বিক্ষিপ্ত সূর্যালোক, মানে সূর্যালোকের উপস্থিতিতে কিন্তু এটা বিক্রিয়াটা হচ্ছে। বিক্ষিপ্ত সূর্যালোক যেটাকে H নিউ বলা হয়। H একটা ধ্রুবক, নিউ হচ্ছে কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক। H হচ্ছে একটা ধ্রুবক, সেই ধ্রুবকটার নাম হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। মনে থাকবে, প্লাঙ্কের ধ্রুবক, ভবিষ্যতে তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করলে এটা পাবে। প্লাঙ্কের ধ্রুবক, এটা হচ্ছে কম্পাঙ্ক, আলোর কম্পাঙ্ক। তাহলে সূর্যালোকের সাহায্যে বিক্রিয়া করলে কি হয় জানো? এই একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়। একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, মানে কিরকম? এইচ এইচ এইচ, এই হাইড্রোজেনটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে, তাহলে Cl হয়ে গেল। প্লাস কি তৈরি হবে? তাহলে একটা হাইড্রোজেন এখান থেকে তো প্রতিস্থাপিত হলো, তাহলে এখানে একটা ক্লোরিন পড়ে আছে, প্লাস HCl। একটা ক্লোরিন একটা হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেল। এরকম কোনো মেকানিজম নয়, কিন্তু এটা মেকানিজম করা যায়। এটা কি করে হয় সেটাও বের করা যায়। এটা আমি জাস্ট প্রতিস্থাপন করার জন্য জাস্ট অ্যারোটা দিলাম যে এটা এখানে এইদিকে চলে আসছে। এত সহজে হয় না মেকানিজমটা, তো যাই তোমাদের এটা মনে রাখলেই হবে। কিন্তু ভালো করে দেখো, এখানে আমি Cl2 1 মোল দিয়েছি, 1 মোল Cl2 1 মোল দিয়েছি। আমি যদি Cl2 অতিরিক্ত দিই, যদি বেশি করে দিই, তোমাকে যদি কিছুই না বলে দেয়, তোমাকে যদি বলে মিথেনের সঙ্গে ক্লোরিনের কোন শর্তে বিক্রিয়া হয়, না বিক্ষিপ্ত সূর্যালোকে, এটা হচ্ছে শর্ত, বিক্ষিপ্ত সূর্যালোক। এবার যদি বলে ক্লোরিন যদি অতিরিক্ত পরিমাণ দেওয়া হয়, তাহলে কি হবে? তাহলে আস্তে আস্তে প্রত্যেকটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে। প্রথমে একটা হলো, আবার তুমি কি দেবে এইখান থেকে, আবার যদি Cl2 দাও বিক্ষিপ্ত সূর্যালোক, তাহলে CH এইদিকে Cl একটা তো হয়েছিল আগে, আবার একটা প্রতিস্থাপিত হলো, প্লাস HCl। আবার যদি তুমি Cl2 দাও, তাহলে C, এইদিকে Cl, এইদিকে Cl, এইদিকে Cl, এইদিকে H। আবার যদি তুমি একটা Cl2 দাও H নিউ, তাহলে কি হবে? C, Cl, এইদিকে Cl, এইদিকে Cl, এইদিকে Cl। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা যদি হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়, তাহলে আলটিমেট কি তৈরি হবে? শেষে CCl4। শেষে কি তৈরি হচ্ছে? CCl4। তোমাকে কিন্তু পরীক্ষার সময় যদি অতিরিক্ত এরকম দেয় ক্লোরিন, তাহলে তোমার প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপে নাম লিখতে হবে। এটা যেমন নাম মিথেন, এর নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড। ঠিক আছে? মিথাইল ক্লোরাইড। এর নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন, ডাইক্লোরো, দুটো ক্লোরো, মিথেন। এর নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন বা ক্লোরোফর্ম। এইটার নাম হচ্ছে ক্লোরোফর্ম, তোমরা এই নাম শুনে থাকবে। ক্লোরোফর্ম এটা কিন্তু অজ্ঞান করার জন্য কাজে লাগে। ঠিক আছে? আমরা ব্যাংক ট্যাঙ্ক দিয়ে যখন পরীক্ষা করতাম, তখন ব্যাংকটাকে ক্লোরোফর্মের মধ্যে ভরে দিতাম অজ্ঞান করার জন্য, তারপরে ব্যাঙের পৌষ্টিকতন্ত্র, রেচনতন্ত্র এইসবগুলো দেখতাম। তো এই ক্লোরোফর্মের সংকেত হচ্ছে CHCl3। এটাকে লিখলে যদি এক সংক্ষেপে লেখা হয়, তাহলে CHCl3, CHCl3, এটা হচ্ছে ক্লোরোফর্ম। বোঝা গেল? তাহলে তোমাকে তোমাকে বলে 1 মোল দেবো, তাহলে তোমার বিক্রিয়া এখানেই শেষ, আর তোমাকে কিছু করতে হবে না। কিন্তু তোমাকে বলে অতিরিক্ত ক্লোরিন দেওয়া হলো, তাহলে অতিরিক্ত দেওয়া মানে আরো ক্লোরিন, তাহলে হাইড্রোজেন গুলো দিয়ে সব প্রতিস্থাপিত হবে, মানে মিথেনের হাইড্রোজেন একটাও থাকবে না, সব ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। ঠিক আছে? তাহলে পরীক্ষা যেমন প্রশ্ন আসবে প্রত্যেকটার জন্য সেভাবে কিন্তু প্রস্তুত থাকতে হবে। 1 মোল ক্লোরিন বলেছে না অতিরিক্ত, যদি কিছুই না বলে দেয় তাহলে তুমি পুরোটাই করতে পারো, কিন্তু প্রত্যেকটা নাম লিখতে হবে নিচেতে। মিথাইল ক্লোরাইড, ডাইক্লোরোমিথেন, ট্রাইক্লোরোমিথেন, কার্বন টেট্রাক্লোরাইড। শেষেরটা নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। একটা কার্বন 4টে ক্লোরিন, সেটার নাম হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। টেট্রা মানে হচ্ছে 4। ওকে, তাহলে এটা গেল মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়া। এবার তোমাদের এই মিথেনের এই দুটোই আছে, তাহলে মিথেনটা আমার হলো। এবার আমি করব অ্যাসিটিলিন দহন বিক্রিয়া। তো আমরা ভুল বললাম, ইথিলিন দহন বিক্রিয়া তো আমরা আগেই করলাম। তাহলে ইথিলিন C2H4, এইটাকে যদি আমি ঠিকভাবে লিখি, তাহলে ইথিলিনের কি আছে? কার্বন কার্বন ডবল বন্ড, এইদিকে হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন, এইদিকে হাইড্রোজেন। ঠিক আছে? আমার যদি কথাগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, তোমরা ভিডিওটাকে পজ করে দাঁড় করিয়ে আবার ব্যাক করে আরেকবার দেখবে, বারবার শুনবে কিন্তু যে কোন জায়গায় আমি কি বলছি। তাহলে ইথিলিন দেখো, কার্বন কার্বন এখানে ডবল বন্ড আছে। আমি হয়তো তোমাদেরকে বলেছিলাম যে ডবল বন্ডের মধ্যে একটা বন্ড হচ্ছে খুব শক্ত,
একটা বন্ড হচ্ছে খুব দুর্বল। যে বন্ডটা দুর্বল সেই বন্ডটা তাড়াতাড়ি ভেঙে যায়, যে বন্ডটা দুর্বল সেটা তাড়াতাড়ি ভেঙে যায়। এবার ভেঙে যায় বলে এদের ক্ষেত্রে বিক্রিয়াটা কেমন হয় আমি তোমাদেরকে বলছি। ধরো এটা হচ্ছে অ্যাসিটিলিন, মানে এটাই অ্যাসিটিলিন, ধরতে আর কিছু হবে না, এটাই হচ্ছে অ্যাসিটিলিনের সংকেত, এই গঠন। এর মধ্যে তুমি যদি লাল রঙের লাল Br2CCl4 দাও, মানে ব্রোমিন, লাল রঙের ব্রোমিন আছে, CCl4 এর মধ্যে রাখা আছে, কার্বন টেট্রাক্লোরাইড দ্রাবকের মধ্যে ব্রোমিনটা রাখা আছে Br2, ঠিক আছে। তাহলে ইথিলিনের মধ্যে যদি তুমি এটা দাও তাহলে ওই লাল রংটা থাকে না, কি হয়ে যায় দেখো ভালো করে। আমি দেখো আবার সেই ইথিলিনের মধ্যে 4টে হাইড্রোজেন লিখে দিয়েছি, 2টো কার্বন লিখেছি, কিন্তু দেখো ডবল বন্ডে একটা বন্ড লিখিনি, সেই জায়গায় কি ঢুকে যাচ্ছে, এই ব্রোমিন Br2 লেখা আছে, এই একটা Br এইখানে ঢুকে যায়, একটা Br এইখানে ঢুকে যায়। তাহলে ছিল অসম্পৃক্ত হাইড্রোকার্বন, হয়ে গেল সম্পৃক্ত হাইড্রোকার্বন। ছিল অসম্পৃক্ত ডবল বন্ড, হয়ে গেল অসম্পৃক্ত সিঙ্গেল বন্ড, অসম্পৃক্ত ছিল, হয়ে গেল সম্পৃক্ত। তাহলে লাল রংটা, এখানে লাল রংটা হয়ে যায় বর্ণহীন। এর নাম কি? এর নাম হচ্ছে ডাইব্রোমো ইথেন। এর নাম হচ্ছে, দুটো ব্রোমো আর এই যে ইথেন, দুটো সব এক বন্ধন আছে, কার্বন কার্বন, ইথ দুটো কার্বন থাকলে তাহলে ডাইব্রোমো ইথেন, এটা বর্ণহীন, মনে থাকবে। তাহলে তোমাকে এখানে প্রশ্নটা দুভাবে থাকতে পারে, যে ইথিলিনের মধ্যে লাল রঙের ব্রোমিন CCl4 এর মধ্যে রাখা থাকে, ব্রোমিন জলের মধ্যেও রাখা থাকে। লাল রঙের যদি পদার্থ দেওয়া হয় Br2, তাহলে কিন্তু এইটা তৈরি হয়। যাই হোক, তোমাদের এখানে আরেকটা আমি জানিয়ে রাখি, এর মধ্যে যদি তুমি এইটা ছাড়া এর মধ্যে যদি বেগুনি বর্ণের এইটা দাও, বেগুনি, এটা বেগুনি কালার, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে একই জিনিসই হয়, মানে তুমি যেমন ওইটা লিখেছিলে এইটা তাই, এটা তোমাদেরকে এক্সট্রা জানিয়ে রাখছি। এখানে OH হয়ে যায়, এখানে OH হয়ে যায়, এটা আরো সহজ, এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তুমি এই KMnO4 একটু বেগুনি বর্ণের জলের মধ্যে নিলে, ইথিলিনের মধ্যে ঢেলে দিলে, দেখবে ওই এই বেগুনি বর্ণটা থাকে না, এটাও হয়ে যায় বর্ণহীন। এখানে যেমন হচ্ছিল Br2 ছিল বলে ব্রোমিন ঢুকছিল, এই যৌগের মধ্যে অক্সিজেন আছে আর OH, মানে এখানে অ্যাকচুয়ালি জলের মধ্যে, এটা এর মধ্যে আছে ক্ষারের মধ্যে, তো এই ক্ষারের মধ্যে থাকার জন্য এটা OHটা এখানে লিঙ্ক হয়ে যায়। যাই হোক, বেগুনি বর্ণের KMnO4 এর জলীয় দ্রবণ দিলে, এই KMnO4 এর জলীয় দ্রবণ দিলে সেটাও বর্ণহীন হয়ে যায়, মনে থাকবে। তাহলে এটা তোমাদেরকে এক্সট্রা জানালাম, তোমাদের বইয়ে কিন্তু এইটা আছে, ডাইব্রোমো ইথেন। তাহলে ইথিলিনের মধ্যে এইটা দিলে ডাইব্রোমো ইথেন হয়। এইটা হচ্ছে একটা, এইটা এই ধরনের যৌগগুলোকে কি যৌগ বলা হয়? এই ধরনের যৌগগুলো হচ্ছে মানে জুতো যৌগ, মানে জাস্ট হাইড্রোজেনেশন, ব্রোমিনেশন, এরকম ব্যাপার। দেখো ব্রোমিনেশন মানে কেন বলছে, এটা দুটো ব্রোমিন যুক্ত হচ্ছে, সেটা বলছে ব্রোমিনেশন, ব্রোমিন যুক্ত করা, ঠিক আছে। এবার আবার তোমাকে ধরো এটা তোমার নাম জুতো বিক্রিয়ার নাম দেবে হয়তো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত, হাইড্রোজেনেশন, যদি হাইড্রোজেন যুক্ত করে, মানে আমি যদি তোমাকে বলি যে তুমি হাইড্রোজেন যুক্ত করো, হাইড্রোজেন এটা তো গ্যাস, তাহলে হাইড্রোজেন গ্যাসকে তো এইভাবে তো যুক্ত করা যায় না, গ্যাসটাকে কিনতে হয় একটা অনুঘটকের মধ্যে নিতে হয়। কি অনুঘটক? প্লাটিনাম, সলিড। তাহলে প্লাটিনাম, অথবা তুমি কি নিতে পারো, প্যালাডিয়াম অথবা নিকেল, এদের মধ্যে হাইড্রোজেনটাকে নিতে হবে। এইটা নিলে এখানে যেমন ব্রোমিন ঢুকছিল, ঠিক একই রকম ভাবে এখানে কি ঢুকবে? হাইড্রোজেন। তাহলে ছিল ইথিলিন C2H4, হয়ে গেল দেখো ইথেন, এই দেখো CH3 মানে C2H6, তাহলে C2H6 এর নাম কি? ইথেন। তাহলে ইথিলিন থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে ইথেন তৈরি করো, ইথিলিন থেকে ইথেন রূপান্তর করো। তাহলে ইথিলিনের মধ্যে প্লাটিনাম হাইড্রোজেন অথবা র্যানি নিকেল হাইড্রোজেন যুক্ত করলে এই জুতো যৌগটা তৈরি হয়। জুতো বিক্রিয়া, অ্যাকচুয়ালি জুতো যৌগ নয়, অ্যাকচুয়ালি জুতো বিক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে হাইড্রোজেনেশন, হাইড্রোজেন যুক্ত হচ্ছে, হাইড্রোজেনেশন। যদি লাল রঙের ব্রোমিন যুক্ত হয় তাহলে ব্রোমিনেশন, বোঝা গেল। তাহলে হাইড্রোজেনেশন করতে গেলে আমাকে H2 যোগ করতে হবে, ব্রোমিনেশন করতে গেলে আমাকে Br যোগ করতে হবে। যদি তোমাকে বলে ইথিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন, মানে ইথিলিনের মধ্যে ডবল বন্ড আছে, এটা যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে তখন কি করে ব্যাখ্যা করবে? তার ব্যাখ্যা করার উপায় হচ্ছে যে ইথিলিনের মধ্যে ওই যে লাল রঙের ব্রোমিন তরল পদার্থ যদি দেওয়া হয় তাহলে কি হয়? লাল রংটা বর্ণহীন হয়ে যায়। এটা কেন হয়? এই অসম্পৃক্ত আছে বলেই হয়। তাহলে ইথিলিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন প্রমাণ করার জন্য ওই লাল রঙের ব্রোমিন
তরল পদার্থ যেটা বর্ণহীন হয়ে যায়, এটাই তোমাকে লিখতে হবে। লাল রঙের ব্রোমিন জলের মধ্যে ইথিলিন গ্যাস চালনা করলে লাল রঙটি বর্ণহীন হয়ে যায়। বিক্রিয়া দিয়ে দিতে হবে, তুমি বলতে হবে এর থেকে প্রমাণিত হয় ইথিলিন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ওকে, তাহলে এইরকম দেখো আমি কি করলাম, ইথিলিনের বিক্রিয়া করলাম। একই রকম ভাবে ইথিলিনটা পড়ার সঙ্গে সঙ্গে তুমি অ্যাসিটিলিনটা পড়বে। তাহলে ইথিলিন আর অ্যাসিটিলিন পাশাপাশি লিখে পড়লে কি হবে, তুমি বুঝতে পারবে তাড়াতাড়ি যে কটা কি কি লাগছে, আর একই বিক্রিয়ায় তোমাকে পড়তে হবে। তাহলে আমি কি কি পড়বো দেখো, এবার আমি অ্যাসিটিলিনটা বলছি। অ্যাসিটিলিন হচ্ছে C2H2। তাহলে C2H2 কিভাবে লিখবো, HC ট্রিপল বন্ড C বন্ড H। অ্যাসিটিলিনের ইথাইনের ট্রিপল বন্ড থাকে, কার্বন কার্বন তিনটে বন্ধন, এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন। তাহলে আগেরটাতে দুটো বন্ধন ছিল, বলেছিলাম একটা শক্ত বন্ধন একটা দুর্বল, এখানে একটা শক্ত দুটো দুর্বল। তার মানে যুক্ত যখন হবে সব দুমোল দুমোল করে যুক্ত হবে, একদম দুমোল পর্যন্ত যুক্ত হবে, যেহেতু দুটো দুর্বল বন্ধন আছে। তাহলে প্রথমে এই দুর্বল বন্ধনটাকে ভাঙি। তাহলে প্রথমে আমি প্লাটিনাম হাইড্রোজেন নিলাম, হাইড্রোজেন গ্যাস। তাহলে কি করব, তাহলে একটা বন্ধন ভাঙবে, তাহলে দুটো বন্ধন থাকবে, হাইড্রোজেন হাইড্রোজেন যেটা ছিল, তাহলে এইদিকে একটা হাইড্রোজেন যুক্ত হলো, ওইদিকে একটা হাইড্রোজেন যুক্ত হলো H2 থেকে। তাহলে ইথিলিন সরি এখানে ছিল ইথাইন ছিল, হয়ে গেল ইথিলিন। দেখো C2H4 হয়ে গেল ইথিলিন। তাহলে এখনো একটা দুর্বল বন্ধন আছে, তাহলে আবার ভাঙবে। আবার যদি আমি প্লাটিনাম হাইড্রোজেন দিই তাহলে কি তৈরি হবে, তাহলে কার্বন, আবার এই বন্ডটা ভেঙে গেল, তাহলে একটা বন্ধন, এইদিকে H ছিল এদিকে H ছিল, নিচেতে একটা H অলরেডি আছে, এখানে একটা আছে, তাহলে আবার আরেকটা আরো দুটো হাইড্রোজেন আসছে। তাহলে হয়ে গেল দেখো CH3 কি নাম হয়ে গেল, ইথেন। বোঝা গেল কেন আমি এরকম পরপর ভেঙে যাচ্ছি, বুঝতে পারছো তো? তাহলে ইথাইন ছিল, ট্রিপল বন্ড ছিল, হয়ে গেল ইথিলিন বা ইথিন। এটা একদম ইউপ্যাক নামটাই লিখি, ইথিন। তারপর যেহেতু আবার একটা এই যে এখনো দুর্বল বন্ধন আছে, সেটা আবার কিন্তু প্লাটিনাম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করছে ইথেন। তাহলে ত্রিবন্ধন থেকে হয়ে গেল দ্বিবন্ধন থেকে এক বন্ধন। তাহলে অ্যালকাইনের ক্ষেত্রে বুঝতে পারছো তো, যেহেতু দুটো দুর্বল বন্ধন আছে, সেটা 2 মোল লাগছে হাইড্রোজেন পুরোপুরি অসম্পৃক্তকে সম্পৃক্ত করার জন্য। তাহলে একই রকম ভাবে যদি লাল রঙের ওই ব্রোমিন জল দাও তাহলে কি হবে, তাহলে লাল রঙের ব্রোমিন জল আমি এইখানটায় মুছে দিচ্ছি, এইটা মুছে দিচ্ছি, এইটা মুছে দিলাম, এইটা মুছে দিলাম। দেখো কি করবে এবার, লাল রঙের ব্রোমিন জল Br2 ওয়াটার। তাহলে Br2 নিয়েছি, তাহলে দুটো ব্রোমিন, তাহলে এখানে একটা ব্রোমিন যোগ হলো প্রথমে, এখানে একটা ব্রোমিন যোগ হলো, এই একটা ভাঙলো, একই বিক্রিয়া একই রকম ভাবে করবে, তাড়াতাড়ি মনে থাকবে। তাহলে আবার কি করলো, আবার আমি লাল রঙের ব্রোমিন তরল দিলাম, লাল ব্রোমিন CCl4 বা জল। তাহলে একটা ব্রোমিন, এই যে দুটো ব্রোমিন তো যুক্ত হয়েছিলই, আরো দুটো ব্রোমিন উপরে এলো। প্রথমে দুটো ব্রোমিন ঢুকলো, একটা বন্ধন ভেঙে গেল, আবার দুটো ব্রোমিন ঢুকলো, আর একটা বন্ধন ভেঙে গেল। তাহলে প্রথমে নাম ছিল ইথাইন, তাহলে হয়ে গেল ডাইব্রোমো ইথিন। এখন ডবল বন্ড আছে কিন্তু অ্যালকিন হয়ে আছে। এইখানে কি হবে, 1 2 3 4 টেট্রাব্রোমো ইথেন। তাহলে তোমার যদি এখানে লাল রং থাকে, এইখানে কিন্তু লাল রংটা বর্ণহীন হবে না, কেন এখন অসম্পৃক্ত হয়ে আছে, এইখানে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তার মানে এইখানে আর লাল রঙেরটা থাকবে না। তাহলে 2 মোল যদি মানে ব্রোমিন যদি দেওয়া হয় 2 মোল, তাহলে একবারে লাল বর্ণহীন হয়ে যাবে। এইখানে কালার থাকবে, এখানে কালার আছে, এখানটায় কালার থাকবে, এইখানটায় শেষেরটাই হয়ে যাবে কালারলেস, বর্ণহীন। মনে থাকবে কেন, বুঝতে পারছো? যতক্ষণ না অসম্পৃক্তটা সম্পৃক্ত হচ্ছে ততক্ষণ বর্ণটা যাবে না, বর্ণ থেকে যাবে। এই জন্যই অসম্পৃক্ত হাইড্রোকার্বন কোনোটা বটে কি নয় মানে প্রমাণ করতে গেলে আমাকে এই লাল রঙের ব্রোমিন জল অথবা ওই বেগুনি বর্ণের KMnO4 ওইটা দিয়ে করলে হবে। এখানে KMnO4 দিলে এখানে OH, আবার যদি KMnO4 দাও তাহলে এদিকে OH দুটো ছিল, আরো দুটো OH ওইখানে উপরে আসবে। বোঝা গেল? তাহলে আমরা এটা দেখতে পেলাম যে লাল রঙের ব্রোমিন জল, হাইড্রোজেন, এই বিক্রিয়াগুলো ইথিলিন আর অ্যাসিটিলিনের বিক্রিয়াগুলো কাছাকাছি একই রকম, শুধু অ্যালকেনের বিক্রিয়াটা আলাদা। কেন আলাদা বুঝতে পারছো? কারণ অ্যালকেনে সব এক বন্ধন দ্বারা যুক্ত, কিন্তু অ্যালকিন বা অ্যালকাইন মানে ইথিন বা ইথাইন এদের ক্ষেত্রে ওই যে দুর্বল বন্ধনগুলো আছে বলে ওই বন্ধনগুলো ভাঙছে, এই বন্ধনগুলো কোনোটাই ভাঙেনি, কোনো হাইড্রোজেন কিচ্ছু হয়নি, যা আছে তাই ছিল।
ঠিক আছে, তাহলে আমরা এই বিক্রিয়া সম্পর্কে দেখলাম। এই বিক্রিয়াগুলো অবশ্যই তোমরা আমার এই বোর্ডটা দেখতে দেখতে খাতায়ও কিন্তু খাতায় একবার করে লিখে নেবে, প্র্যাকটিস করবে, অবশ্যই বারবার প্র্যাকটিস করবে, তবেই মনে থাকবে। বারবার বলে দিচ্ছি, যদি না লেখো কোনোদিনও তুমি মনে রাখতে পারবে না। যদি প্র্যাকটিস খাতায় না করো বারবার, আজকে আমি করলাম, আজকে করলাম, আর করবো না তা কিন্তু করলে হবে না। বারবার প্র্যাকটিস করলে তবেই মনে থাকবে। এটা তুমি ভবিষ্যতে যখনই যেখানেই পড়বে সব স্যাররাই কিন্তু তোমাকে এই কথাটাই বলবে। জৈব যৌগ বিশেষ করে পড়তে গেলে তোমাকে খাতায় প্র্যাকটিস করতেই হবে, প্রচুর প্র্যাকটিস করতে হবে। ওকে, আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে পলিমার। পলিমার এইটা জৈব যৌগের একটা মানে অবিচ্ছেদ্য অঙ্গ। মানে যত রকমের পলিমার তুমি ডেলি ব্যবহার করছো, বাড়িতে ব্যবহার করছো বা দেখছো, সেগুলো সবই জৈব যৌগ থেকে তৈরি, অর্গানিক কম্পাউন্ড, সবই অর্গানিক কম্পাউন্ড। বলেছিলাম কেমিস্ট্রি বা এই জৈব যৌগ ছাড়া আমরা কোনো জিনিস ভাবতেই পারি না। তুমি দেখো ফাইবারের চেয়ার যেটা পলিমার, প্লাস্টিকের জগ, বালতি, প্লাস্টিকের কত রকমের জিনিস, ঝুড়ি, তারপর খুন্তি, তারপর প্লাস্টিকের মগ, আরো কত কি, আমরা যে পিভিসি পাইপ, সবই প্লাস্টিক। তোমার তারের মধ্যে তারের উপরে যে আচ্ছাদনটা, সেটাও হচ্ছে একটা পলিমার, সেটাও জৈব যৌগ। তাই পলিমার ছাড়া কিন্তু আমরা ভাবতেই পারি না আজকালকার দিনে। এবং পলিমারের এটা সুবিধা কি, পলিমারটা তৈরি করাও খুব সহজ, এবং পলিমারটা সহজে তৈরি করা যায় বলে দামটাও কিন্তু কম, সেই জন্য ব্যবহারটা আমাদের খুব সুবিধা হয়, দামে খুব কম পাওয়া যায়। দেখবে আমরা বাড়িতে ফল টল রাখার জন্য ওই যে ছোট ছোট ঝুড়িগুলো কিনি, আসে গ্রামের মধ্যে বা শহর এলাকায় চারিদিকে ঘুরে বেড়ায় সাইকেল নিয়ে, অনেকে দেখবে ঝুড়ি টুড়ি সমস্ত বিক্রি করতে আসে, দেখবে পিভিসির জিনিস থাকে, কত বড় বড় বালতি টালতি থাকে যেগুলো, সেগুলো সবই কিন্তু এগুলো কিন্তু পলিমারের অংশ। তা আমরা দেখি বাস্তব জীবনে, সেই বাস্তব জীবনে যত রকমের জিনিস দেখি ম্যাক্সিমাম আমরা বলতে পারি পলিমারের অন্তর্গত। এবার এই পলিমার, এই কথাটা আসছে কি, পলি মানে হচ্ছে বহু, অনেক, আর মার হচ্ছে মেরস, যেটা বাংলাতে বললে হবে একক, ইউনিট। বহু একক মানে অনেকগুলো একক পরপর যুক্ত হয়ে একটা বহু একক তৈরি করেছে। তুমি যদি বলো, আমরা একটু সহজভাবে যদি একটু বলতে চাই যে একটা পলিমার, যেমন তুমি ডিম খাও, ডিমের মধ্যে প্রোটিন আছে, তো প্রোটিন কিন্তু একটা পলিমার। কেন না, ওর মধ্যে এমন একটা জিনিস আছে একক, যেটা অনেকটা পরপর যুক্ত হয়ে একটা বৃহৎ একক তৈরি করে, বড় একক তৈরি করে, যেটা তৈরি করছে, যেটা নাম বলছি আমরা প্রোটিন। আমরা নাম দিচ্ছি, বিজ্ঞানীরা নাম দিচ্ছেন প্রোটিন। শর্করা, ঠিক আছে, ওই যে সেলুলোজ, মল্টোজ, এই যে এগুলো সব, এগুলো সেলুলোজ বা স্টার্চ, এগুলো কি, এগুলো সবই হচ্ছে এক একটা পলিমার। নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ আমাদের শরীরের মধ্যে, আমাদের সমস্ত প্রাণীর শরীরের মধ্যে, সেগুলো কিন্তু এক একটা পলিমার। এগুলো, এই পলিমারগুলো কি, এই পলিমারগুলো, এই প্রোটিন, তুমি একটা ডিম যদি মানে যদি নিচেতে মাটিতে পড়ে যায়, একটা সেদ্ধ ডিমের ওই সাদা অংশ, তাহলে আস্তে আস্তে কি হবে, সেটা কিন্তু পচে যাবে, মানে ওটা মাটিতে মিশে যায়, ভেঙে যায়। কিন্তু তুমি একটা প্লাস্টিকের মগ বলো বা বালতি বলো, একটা প্লাস্টিকের কোনো জিনিস, একটা পলিথিন বলো, এত পলিথিন ইউজ করছে, পলিথিন তো প্রত্যেকদিন ব্যান করার কথা বলছে, ঠিক আছে, ব্যান হচ্ছে আস্তে আস্তে। তাহলে এই যে পলিথিন, সেটাও তো পলিমার, এটা তুমি যদি মাটিতে ফেলে রাখো, এটা কোনোদিন কিচ্ছু হবে না, যেমন আছে সেরকমই থাকবে, ঠিক আছে। তাহলে পলিমারের অনেক রকমের ভাগ আছে, এবং এই পলিমারটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট ছোট এককের একটা সমষ্টি, যার আণবিক ভর অনেক বেশি, 10,000 বা তার থেকেও বেশি, 1 লক্ষ হতে পারে, 1 লক্ষ থেকে 4 লক্ষ 5 লক্ষ পর্যন্ত আণবিক ভর হতে পারে একটা পলিমারে, মানে এত বেশি হয়। তাহলে পরপর ইউনিটগুলো লেগে থাকে। এবার কোন ইউনিটগুলো লেগে থাকে, তোমাকে কোন পলিমারের কথা বলতে বলছে এখানে না, তোমাদের ক্লাস 10-এর জন্য তোমাদের যে পলিমারগুলো পড়তে হবে, সেই পলিমারগুলোর মধ্যে একটা আছে পলিইথিলিন, পিই, ভালো করে কিন্তু আমার সঙ্গে বইটাকে নজর দেবে, পলিইথিলিন। একটা হচ্ছে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, দেখো পি আগে আছে, পলি কথাটা আগে আছে, পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড। আর একটা হচ্ছে পলিটেট্রাফ্লোরোইথিলিন। আগে পি কথাটা আছে, পি কথাটা হচ্ছে পলি, মনে থাকবে, পলি। তাহলে পরের কথাটা কি, পরের কথাটা হচ্ছে মনোমার। তার মানে এই যে ইউনিট একক বলছি, এই এককগুলো কি, এই এককটা অ্যাকচুয়ালি মনোমার। মনোমার মানে একটা একক নিয়ে বহু একক, মনোমার একটা একক নিয়ে হচ্ছে বহু একক, পলিমার।
তাহলে মনোমার থেকে তৈরি হয় পলিমার। তাহলে কোন মনোমার থেকে তৈরি হয়? এটা নাম কি বললাম? গুড, পলিইথিলিন। তাহলে পলিইথিলিন যদি বলি তাহলে এইটাই হচ্ছে মনোমার। মনোমার ইথিলিন, তার মানে CH2 ডবল বন্ড CH2। তাহলে এই CH2 ডবল বন্ড CH2 পরপর 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 যুক্ত হয়ে তৈরি করছে পলিইথিলিন। এই CH2 ডবল বন্ড CH2 আরেকটা CH2 ডবল বন্ড CH2 আরেকটা CH2 ডবল বন্ড CH2 এরকম করে অসংখ্য যুক্ত হয়, তৈরি হয় পলিথিন। মানে প্লাস্টিক, আমরা যেটা বলি দোকানে জিনিস নেওয়ার সময় যে আমার একটা পলিথিন দাও, এটা বলি তো, ওই যে পলিথিনটা ব্যবহার করছে ওইটাই কিন্তু এই যে পলিইথিলিন। ইথিলিনের পলিমার, ইথিলিন হচ্ছে মনোমার, তার পলিমার হচ্ছে পলিথিন। তখনই পলি কথাটা চলে আসবে। এবার আমি তোমাদেরকে জাস্ট একটা দেখাচ্ছি যে এই পলিথিনটা তৈরিটা হচ্ছে যেটা, সেটা কিভাবে হচ্ছে। এই ইথিলিনকে যদি তাপ চাপ দাও, কারণ বিভিন্ন রকমের পলিথিন তৈরি হয়, তো পাতলা পলিথিন তৈরি হয়, মোটা পলিথিন তৈরি হয়। মোটা মানে আমার এমন মোটা, সেই পলিথিন দিয়ে আবার ওই পলিথিনের আবার পাইপও তৈরি হতে পারে। তাহলে পলিথিনের পাইপ তো তোমরা দেখেওছো, আমরা যখন পেপসি খেতে যাই বা বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কস খেতে যাই তখন আমরা বলি স্ট্র দাও, পাইপ দাও। তো ওই যে সরু সরু পাইপগুলো, ওগুলো তো পলিথিনেরই একটা অংশ, ওটাও তো পলিমার। তাহলে এই যে এন সংখ্যক মানে অনেকগুলো যদি পরপর যুক্ত হয় এরকম করে যুক্ত হয়। দেখো ইথিলিন লিখলাম, এই একটা ডবল বন্ডটা দিনই, এদিকে একটা বন্ড দেবো, আবার আরেকটা লিখছি, আবার এরকম করে আরেকটা লিখছি, এদিকে আর যাবো না। এরকম করে পরপর পরপর কতগুলো যুক্ত হবে? এন সংখ্যক, কারণ আমি এখানে কত সংখ্যক নিয়েছি? এন সংখ্যক নিয়েছি। তাহলে আমি এইদিকে এন সংখ্যক নিয়েছি বলেই তো এইদিকে আমি, এটা কিন্তু এখানে শেষ নয়, এটা কিন্তু পরপর চলতে থাকবে। কটা? যদি এখানে এন 100 হয় তাহলে এটা এরকম করে 100টা ইউনিট চলতে থাকবে পরপর, তাই তো? বোর্ডে তো 100টা আঁকা সম্ভব নয়, আমি 3টে ইউনিট আঁকবো, এই একটা ইথিলিন, এই একটা ইথিলিন, এই একটা ইথিলিন, এরকম করে পরপর চলতে থাকবে। এইটাকে বলছে পলিথিন। এইরকম করে সমস্ত পলিমার কিন্তু এরকম করে তৈরি হয়। এই মনোমারটাকে পরপর যুক্ত করলে তৈরি হয়ে যায় পলিমার। ঠিক আছে? মনোমার মানে হচ্ছে একটা একক, আর পলি মানে হচ্ছে বহু একক। ওই একটা একক পরপর যুক্ত হলে তৈরি হয়ে যায় বহু একক। তাহলে এটা পলিমার, এর মনোমার মানে একটা এককের নাম কি? ইথিলিন। সংকেত কি? এইটা। তাহলে তোমরা এবার এটা নিজেরাই বলো, এর নাম কি? পলিভিনাইল ক্লোরাইড। তাহলে মনোমারের নাম কি? তখন পলিটাকে উঠিয়ে দেবে, তাহলে নাম কি হবে? ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড। সংকেত কি? এর সংকেত হচ্ছে, সংকেতগুলো তোমাদেরকে করতে হবে কিন্তু, CH2 CH Cl, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl। এরাও কিন্তু এরকম করে পরপর যুক্ত হয়। কোনটা যুক্ত হয় বুঝতে পারছো? এই ডবল বন্ড CH2 CH, তার নিচে Cl, তারপর আবার CH2 CH Cl, CH2 CH Cl, CH2 CH, তার নিচে Cl, এরকম করে পরপর পরপর যুক্ত হয়ে তৈরি করে PVC, পলিভিনাইল ক্লোরাইড। ভালো করে বাড়ির জলের পাইপ, কলের পাইপ এগুলো দেখবে, যেগুলো প্লাস্টিকের পাইপ আমরা বলি প্লাস্টিকের পাইপ, সেগুলো দেখবে গায়ে লেখা আছে PVC, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে? আরেকটা জিনিস আমি বলবো শেষে। বেশ, তাহলে এটা হলো PVC, ভিনাইল ক্লোরাইড। এর মনোমারের, এর যেমন পলিইথিলিনের ইথিলিন, PVCর মনোমারের নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে এটার বলো এবার, পলিটেট্রাফ্লুরোইথিলিন। এটার পুরো নাম হচ্ছে পলিটেট্রাফ্লুরোইথিলিন। তাহলে এর মনোমারের নাম কি হবে? টেট্রাফ্লুরোইথিলিন। তাহলে ইথিলিন মানে কি? CH2 ডবল বন্ড CH2। ইথিলিন মানে তো CH2 ডবল বন্ড CH2, কিন্তু টেট্রাফ্লুরো, 4টে ফ্লোরো মানে ফ্লোরিন গ্রুপ আছে। তাহলে হাইড্রোজেনের জায়গায় দুটো, এদিকে দুটো, এদিকে দুটো। ইথিলিনের ক্ষেত্রে দুটো হাইড্রোজেন ছিল, এখানে দুটো হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন মোট। তাহলে 4টে হাইড্রোজেনের জায়গায় এখানে 4টে ফ্লোরিন, সেই জন্য টেট্রাফ্লুরো, পলিটেট্রাফ্লুরোইথিলিন। তাহলে এর মনোমারের নাম কি? টেট্রাফ্লুরোইথিলিন। এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে টেফলন। টেফলন ভালো করে দেখবে, ননস্টিকের বাসনপত্র এটা চল তো খুব বেশি, তার মধ্যে এই টেফলন দেওয়া থাকে। এটা কিন্তু তাপ দিলে গলে যায় না তাড়াতাড়ি, তাপ দিলে কিন্তু গলে যায় না, কিন্তু ননস্টিক মানে তোমার ওই তেল ভালো লেগে থাকে। ননস্টিকের বাসনপত্রে কেন করা হয়? কারণ তেল দিয়ে আমরা যখন রান্না করি তখন ধোয়ার সময় তাড়াতাড়ি তেলটা উঠে যায়, মানে ওর মধ্যে লেগে থাকে না, সেই জন্য এই কোটিংটা দেওয়া হয়। কিন্তু এইগুলো থেকে সাবধান, কারণ এই সমস্ত বাসনপত্র কিনলে কিছু বছর পর এইগুলো চেঞ্জ করে দেওয়াই ভালো। কারণ কি, তার এই কোটিং তখন এই তাপে কিন্তু এগুলো উঠতে থাকে, এবং এটা কিন্তু শরীরের মধ্যে গেলে কিন্তু খাবারের সঙ্গে যদি যায় তাহলে কিন্তু শরীরের পক্ষে খারাপ। তাহলে প্রত্যেকটা পলিথিনের ব্যবহার তোমরা তো বলবেই, আমরা বিভিন্ন রকম বাজারে বিভিন্ন রকম ভাবে আমরা পলিথিন
যেটা পাই তোমার ব্যবহারটা অবশ্যই করবে। এটা তো প্রথমে পাইপ, বিভিন্ন রকম পাইপ, তারপরে তারের অন্তরক, মানে তারের উপরে যে এর মধ্যে চামড়ার মধ্যে যেটা থাকছে, যেটা আমাকে ওটা যে প্লাস্টিক, সেটাই হচ্ছে পিভিসি। আর এটা নন স্টিকের বাসনপত্র, বিভিন্ন রকম মানে বিভিন্ন রকম ঘর সাজানোর যে জিনিসগুলো হয় সেই জিনিসগুলোর ক্ষেত্রেও কিন্তু এই টেফলন কোটিং করা হয়। কোটিং করলে দেখতে খুব সুন্দর থাকে, অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তাহলে এই জিনিসগুলো, এই তিনটে পলিমার তোমাদেরকে পড়তে হবে। দেখো, পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিটেট্রাফ্লোরোইথিলিন, এই তিনটে পলিমার তোমাদেরকে পড়তে হবে। এই তিনটে পলিমার, তার মধ্যে আমি তোমাদেরকে যেটা বললাম একটা এক্সট্রা বলবো, এই পলিথিনের আবার দুটো ভাগ হয়। এই পলিথিনের দুটো ভাগ, একটাকে বলা হয় লো ডেনসিটি পলিইথিলিন, একটা হচ্ছে হাই ডেনসিটি পলিইথিলিন। লো ডেনসিটি পলিইথিলিন পাতলা পলিইথিলিন হলো লো ডেনসিটি, কম ঘনত্ব। হাই ডেনসিটি বেশি ঘনত্ব পলিইথিলিন। লো ডেনসিটিতে কি হয়, চাপ যখন দেওয়া হয় না, তখন খুব জোরে চাপ দেওয়া হয়, সেটা পলিথিনগুলো পাতলা হয়। এইটা হাই ডেনসিটি পলিইথিলিনের চাপ বেশি দেওয়া হয় না, এর জন্য একটা অনুঘটকও লাগে, তো সেটার জন্য হাই ডেনসিটি পলিইথিলিন। আর আরেকটা আছে এলডিপি আছে, লিনিয়ার বিভিন্ন লোয়ার ডেনসিটি পলিইথিলিন এরকম আছে, এলএলপি এরকম ভাবে। তো যাই হোক, এই মোটামুটি মনে রাখবে, কারণ দেখবে জলের বোতলে তুমি এইটা দেখতে পাবে, এইচডিপিই, হাই ডেনসিটি পলিইথিলিন, ঠিক আছে। বা বিভিন্ন রকম যেগুলো প্লাস্টিকের কৌটো হয়, ওষুধের কৌটো, বিভিন্ন রকম কৌটোতে ভালো করে দেখো, জলের বোতলে তুমি দেখবে এই নামটা পাবে, পিইটি, এই নামটা মোটামুটি পাবে জলের বোতলগুলোতে। এর নাম হচ্ছে পলিইথিলিন টেরিথেলেট, পলিইথিলিন টেরিথেলেট, ঠিক আছে। টেরিকটের জামা, যেটা আমরা টেরিকট বলি, টেরিকটের জামা, টেরিকটের জামা তৈরি করতে গেলে এই পলিমারটা লাগে, পলিইথিলিন টেরিথেলেট, ঠিক আছে। তাহলে এটা ওই ইথিলিন গ্লাইকল আর টেরিথেলিক অ্যাসিডের মিলিয়ে পলিমারটা তৈরি করা হয়, ঠিক আছে। তাহলে এইটা দিয়ে আবার ওই জলের বোতলও তৈরি করা যায়, ওকে। আবার আরেকটা পলিমার আছে, তার নাম হচ্ছে পিপি, পলিপ্রোপিলিন। এই পলিমারটা খুব ভালো পলিমার, জলের বোতল যদি এটা থাকে, এগুলোর দাম একটু বেশি হয়। পলিপ্রোপিলিন, পিপি, ঠিক আছে। এই বোতলগুলো ভালো থাকে। এই যে বোতলগুলো দেবে, যে পলিমারগুলো ভালো না, তার ভেতরে দেবে নাম্বারিং করা থাকে, 1 2 3 4 এরকম। যেগুলো পিইটি থাকে সেগুলো দেখবে 1 নাম্বার দেওয়া থাকে, জেনারেলি 1 নাম্বার। যেগুলো পিপি থাকে সেগুলো 5 নাম্বার দেওয়া থাকে, মানে যত নাম্বারটা বাড়ে তত তার পলিমারের কোয়ালিটিটা ভালো, এবং সেটা আমাদের পক্ষে, শরীরের পক্ষে ভালো, অসুবিধা নেই, ঠিক আছে। ওই বোতলে জল খেলে কোনো অসুবিধা হবে না। কিন্তু এই বোতলে জল কিন্তু বেশি দিন খাওয়া ঠিক নয়, ফেলে দেওয়া উচিত। বোতলের গায়ে দেখবে সব কিছু লেখা থাকে, কিন্তু আমরা তো পড়ি না, অতএব আমরা বোতলে জল খেতেই থাকি, কিন্তু সেগুলো কিন্তু ক্র্যাশ করে একটা ডাস্টবিনের মধ্যে ফেলে দেওয়া উচিত। ওইগুলো আবার নিয়ে রিসাইকেল করে আবার বোতল হয়ে ফিরে আসে, ঠিক আছে। তাহলে আমি যে পলিমারগুলো এখানে লিখলাম, পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পিটিএফি, এই পলিমারগুলো হচ্ছে, দেখো কোনোটাই তুমি দেখো মাটিতে ফেলে দাও, কোনোটাই ভাঙবে না। এগুলো সবই হচ্ছে জৈব অবিশ্লিষ্ট পলিমার, তার মানে নন বায়োডিগ্রেডেবল। প্রকৃতি কিন্তু এদেরকে ভাঙতে পারে না। কিন্তু তুমি একটা ভাত, তুমি একটা চাল, তুমি যদি ডিম, সেদ্ধ ডিম, তুমি যদি এই যে ঘাস পালা, এগুলো কি হয়, আস্তে আস্তে মরে যায়, মাটিতে মিশে যায়। সব মানে প্রকৃতি এদেরকে নষ্ট করে দেয় মাটির সঙ্গে। প্রকৃতি মানে প্রকৃতি বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, তো বিভিন্ন জীবাণু এরা বেড়ে এদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়, তার মানে ওরা জৈব বিশ্লিষ্ট, বায়োডিগ্রেডেবল। তাহলে প্রাকৃতিক যে পলিমারগুলো আছে, প্রোটিন, শর্করা, নিউক্লিক অ্যাসিড, এগুলো সব বায়োডিগ্রেডেবল। কিন্তু আমরা ম্যাক্সিমাম যেটা বাড়ির কাজে ব্যবহার করি, সবই হচ্ছে কি নন বায়োডিগ্রেডেবল, বাট দে আর ভেরি ডেঞ্জারাস টু আস, ঠিক আছে। মানে এটা মানে দে আর ভেরি ডেঞ্জারাস ফর আস, আমাদের জন্যই বেশি ক্ষতিকারক, ঠিক আছে। ক্ষতিকারক বলতে তুমি যে বললাম জলের বোতল বেশি দিন ব্যবহার করতে পারবে না, এর জন্য হয়তো বিভিন্ন রকম লং টার্ম তুমি ব্যবহার করলে একটা ক্ষতি হতে পারে, পরিবেশের ক্ষতি হবে। মাটিতে তুমি পলিথিন যদি ফেলে রেখে দাও, তাহলে সেটা কি হবে, মাটির উর্বর শক্তি নষ্ট করবে। মাটির উর্বর শক্তি নষ্ট হলে গাছেদের ক্ষতি হবে, গাছেদের ক্ষতি হলে পরোক্ষভাবে আমাদের ক্ষতি হবে, ঠিক আছে। এই যে নর্দমাতে, নালাতে এত পলিথিন আমরা যদি ফেলে রেখে দিই, সেগুলো যদি না পরিষ্কার করি, তাহলে জল যাবে না, তাহলে জল এক জায়গায় জমে থাকবে। আর জল যদি জমে থাকে, তাহলে তো বুঝতেই পারছো, টিভিতে এত অ্যাড দিচ্ছে যে কোথাও জল জমিয়ে রাখবেন না, এই মশা হয়, ওই মশা হয়, কত রকমের ক্ষতিকারক জীবাণু আসতে পারে। সেই জন্য নালা সবসময় পরিষ্কার রাখা উচিত, পলিথিন ঠিকঠাক জায়গায় ফেলা উচিত। ওই কিছুদিন পর একটা ডাস্টবিনে রাখা, সেখানে ডাস্টবিনটাকে আবার পুড়িয়ে দেওয়া উচিত, ঠিক আছে। এগুলো আমাদের করা উচিত। তার মানে আমাদের জৈব অবিশ্লিষ্ট পলিমার আমাদের পরিবেশে অনেক ক্ষতি করে। কি কি ক্ষতি করে অবশ্যই তোমরা বইয়ে দেখবে, আমি যতটা পারলাম এটা একটু বলে দিলাম। বইয়ে তোমরা দেখবে যে যেগুলো জৈব অভঙ্গুর, সেই পলিমার কিন্তু আমরা বেশি ব্যবহার করছি, এবং সেগুলো কিন্তু পরিবেশে ক্ষতি করছে। তাহলে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, এই প্রতিকারের উপায়টা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে আমরা
জৈব বিশ্লিষ্ট পলিমার সেটা আমরা ব্যবহার করবো। দেখবে আজকাল দোকানে কিন্তু বলে দেওয়া আছে যে তুমি এই পলিথিনটা এত মাইক্রনের বেশি পলিথিন ব্যবহার করবে না, তার থিকনেস এমন এমন সাদা সাদা পলিথিন যেটা দেখবে এখন 1 টাকা 2 টাকা করে নিচ্ছে পলিথিনটা নেওয়ার জন্য, সেগুলোকে বলছি যদি জলের মধ্যে তুমি 8 ঘন্টা 10 ঘন্টা ফেলে রেখে দাও, দেখবে পলিথিনটা আস্তে আস্তে ছেড়ে চলে যাচ্ছে, মানে ভেঙে যাচ্ছে। তাহলে ওই রকম ধরনের পলিমার ব্যবহার করতে বলছে। বায়োপল বলে একটা পলিমার, এই একটা পলিমার আছে বায়োপল, এই পলিমারটা কিন্তু একটা জৈব বিশ্লিষ্ট পলিমার, ঠিক আছে। পলিল্যাকটিক অ্যাসিড PLA, পলিল্যাকটিক অ্যাসিড, এটাও একটা জৈব বিশ্লিষ্ট পলিমার। তো এইরকম পলিমার কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। বায়োপল একটা জৈব বিশ্লিষ্ট পলিমার, PLA একটা জৈব বিশ্লিষ্ট পলিমার, তারপরে পলিহাইড্রক্সি বিউটারেট ভ্যালেডেট PHBV, এটাও একটা পলিমার, PHBV জৈব বিশ্লিষ্ট। এই সমস্ত পলিমার ব্যবহার করতে বলছে, ঠিক আছে। সুতরাং দোকানে এখন গেলে তুমি পলিথিন পাবে না, পলিথিন দেবে না কেউ, কারণ পলিথিন ক্ষতি করছে, সেই জন্য বুঝতে পেরেছে। তো সেই জন্য প্রশাসন বুঝতে পাওয়ার জন্য এটাকে বন্ধ করছে। সেই জন্য তোমাদের সবসময় বাজার যাওয়ার সময় পলিথিনের চিন্তা ভাবনা না করে সঙ্গে একটা থলে নিয়ে বেরোনো উচিত। ওকে, তাহলে আমাদের এই যে এই ক্ষতিকারক দিক থেকে প্রতিকার কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে। আমাদের মানুষ যদি সচেতন হয়, মানুষ যদি ব্যাপারগুলো বুঝতে পারে, তাহলে কোনো ব্যাপারটাই কিন্তু আমাদের কাছে কোনোটাই দৃষ্টিকটু নয়। ওকে ওকে, জৈব যৌগের একদম শেষ অংশে এসে পৌঁছেছি। এর দেখো আমি লিখেছি এখানে ইথাইল অ্যালকোহল, মানে কয়েকটা যৌগের আছে জৈব যৌগ যেগুলো তোমাদের ধর্ম, তার কয়েকটা রাসায়নিক বিক্রিয়া আর কিছু ব্যবহার করতে হবে। যেমন ইথাইল অ্যালকোহলের ব্যবহার, ইথাইল অ্যালকোহল অ্যাকচুয়ালি পানীয় হিসেবে ব্যবহার করা হয়, মানে আমরা যেটা মদ ওয়াইন বলছি সেই মদের কিন্তু ইথাইল অ্যালকোহলই থাকে পানীয় হিসেবে যেটা ব্যবহার হচ্ছে। তাছাড়া ইথাইল অ্যালকোহল বিভিন্ন রকম ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। ইম্পর্টেন্ট ব্যবহার বা তোমাদের আমি এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলতে পারি যে রেকটিফাইড স্পিরিট কি। রেকটিফাইড স্পিরিট হচ্ছে ইথাইল অ্যালকোহল, যার পরিমাণ সব থেকে বেশি 95.6% ইথাইল অ্যালকোহল, আর 4.4% জল। ইথাইল অ্যালকোহল আর জলকে মিশিয়ে তৈরি করা হয় রেকটিফাইড স্পিরিট, এবং এই রেকটিফাইড স্পিরিট জীবাণুনাশক হিসেবে কাজ করে। টিংচার অফ আয়োডিন, আমরা তো কোথাও যদি হাতে পায়ে যদি কেটে যায় তাহলে আমরা যে লাল ওষুধ বলি, ওই যে টিংচার অফ আয়োডিন, ওইটা তৈরি করতে ইথাইল অ্যালকোহল লাগে। শীত প্রধান দেশে যেখানে ঠান্ডা, যেখানে পেট্রোলের একটু অভাব আছে, সেখানে পেট্রোলের মধ্যে ইথাইল অ্যালকোহল মিশিয়ে পাওয়ার অ্যালকোহল তৈরি করা হয়, ঠিক আছে। তো শীত প্রধান দেশে ওখানে জলের পরিবর্তেও কিন্তু অ্যালকোহলের ব্যবহার হয়। তো এরকম ব্যবহার প্রচুর আছে জৈব যৌগের, প্রত্যেকটার ব্যবহার অনেক বেশি। তার মধ্যে বেশি ব্যবহার আছে ওষুধ তৈরি করতে বিভিন্ন রকম টনিক তৈরি করতে কিন্তু ইথাইল অ্যালকোহল ব্যবহার করা হয়, ঠিক আছে। তো এই ইথাইল অ্যালকোহল এখানে এর সংকেত হচ্ছে C2H5OH, তোমরা এখানে বুঝতেই পারছো। এই ইথাইল অ্যালকোহলের মধ্যে তোমাদের যে বিক্রিয়াটা আছে, তো এই বিক্রিয়ায় তোমরা যদি এর মধ্যে যদি সোডিয়াম দাও তাহলে কি হয়, এই হাইড্রোজেনটা এখান থেকে বেরিয়ে আসে তৈরি করে C2H5ONA প্লাস হাইড্রোজেন গ্যাস H2। তাহলে বুঝতে পারছো এটা দুটো লাগবে, এটা 2 লাগবে, তাহলে তৈরি হবে C2H5ONA প্লাস H2। এই যে H2 এখানে গ্যাস হিসেবে এখান থেকে বেরিয়ে আসছে, তাহলে ইথাইল অ্যালকোহলের সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া করলে তৈরি করে সোডিয়াম ইথোক্সাইড প্লাস হাইড্রোজেন। এই কয়েকটা বিক্রিয়া তোমাদেরকে করতে হবে। যেমন ইথাইল অ্যালকোহলের আরেকটা বিক্রিয়া, আমি তোমাকে ইথাইল অ্যালকোহলটা ভেঙে লিখছি, CH3CH2OH ইথাইল অ্যালকোহল। এর মধ্যে যদি গাঢ় H2SO4 দাও, গাঢ় H2SO4, তাহলে কি হয়, এই OH আর পাশের হাইড্রোজেনের H, তাহলে H আর OH মিলিয়ে বেরিয়ে যায় এখান থেকে জল সালফিউরিক অ্যাসিড, জল শোষক পদার্থ, জল টেনে নেয়। তাহলে এই OH, এই কার্বনের সঙ্গে OH-টা আছে, এখানে হাইড্রোজেন আছে, তাহলে যদি বেরিয়ে যায় তাহলে এখানে একটা হাইড্রোজেনটা চলে গেলে CH2 পড়ে থাকবে, আর মাঝে একটা ডবল বন্ড হয়ে যায়, এখানে একটা CH2। যেহেতু এই বন্ডগুলো বেরিয়ে যাচ্ছে সেখানে এখানে একটা ডবল বন্ড হয়ে যায়, তাহলে ইথাইল অ্যালকোহল থেকে তৈরি হয়ে গেল ইথিন বা ইথিলিন। এই একটা বিক্রিয়া তোমাদেরকে পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। তাহলে মোটামুটি অ্যালকোহলের এই দুটো বিক্রিয়া তোমাদেরকে করতে হবে। একটা হচ্ছে সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া, তৈরি হয় সোডিয়াম ইথোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাসের চিহ্ন দিয়ে দেবে। আর ইথাইল অ্যালকোহলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করলে তৈরি হয় তোমার ইথিন। এটার জন্য হিট করতে হবে, মানে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই টেম্পারেচার যদি কমিয়ে দাও, মানে 100 বা 140-এর মধ্যে রাখো, তখন কিন্তু এটা তৈরি হবে না। সুতরাং টেম্পারেচারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট।
ইথাইল অ্যালকোহলকে 170 দিলে ইথিন তৈরি হয়। যদি এখান থেকে টেম্পারেচার কমিয়ে দাও 140 করে দাও, তাহলে তখন ইথার তৈরি হয়ে যায়, ইথার। ঠিক আছে, তো তোমাদের এটা দরকার নেই, তোমাদের ইথাইল অ্যালকোহল থেকে ইথিন তৈরি এখানে আছে, তো তোমরা সেইটা প্র্যাকটিস করবে। ওকে, এরপর আসছে দেখো অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার বলতে গেলে অ্যাসিটিক অ্যাসিড অ্যাকচুয়ালি প্রধান যে ব্যবহার ভিনিগার। আমরা তো রেস্টুরেন্টে খাবার খেলে ভিনিগার, সাদা তরলের মতো যে পদার্থ, সেই ভিনিগার থাকেই। তো ভিনিগারটা হচ্ছে 5 থেকে 8% জলীয় দ্রবণ। অ্যাসিটিক অ্যাসিডের, এই অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ 5 থেকে 8%। ঠিক আছে, 5 থেকে 8% অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ হচ্ছে ভিনিগার। ভিনিগার মাছ মাংস সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন রকম ফাস্টফুড যেগুলো খাই তার মধ্যে কিন্তু এগুলো ব্যবহার করা হয়। তাছাড়া বিভিন্ন রকম রং তৈরি করতে ব্যবহারগুলো আছে। ব্যবহারগুলো অবশ্যই বারবার বলছি, ব্যবহারগুলো কিন্তু ঠিকঠাক করে দেখবে। এবার আমরা মোটামুটি যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের মানে বিক্রিয়াগুলো। সেই বিক্রিয়াগুলো আমরা দেখাবো তোমাদেরকে, যে অ্যাসিটিক অ্যাসিড, ধরো এটা একটা অ্যাসিড, তো তাহলে এই অ্যাসিডের মধ্যে যদি ক্ষার দিই তাহলে কি তৈরি হবে? লবণ আর জল। কি লবণ হবে? অ্যাসিটেট CH3COONA প্লাস H2O। দেখো, অ্যাসিটিক অ্যাসিড প্লাস NaOH, কস্টিক সোডা হয়ে গেল সোডিয়াম অ্যাসিটেট প্লাস জল। এটা অ্যাসিড, H প্লাস আছে এখানে, H প্লাসটা বেরিয়ে গেল, এখানে Na ঢুকে গেল আর জল তৈরি হয়ে গেল H2O। আবার দেখো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে তুমি যদি খাবার সোডা, সোডিয়াম বাইকার্বনেট NaOHCO3 দাও, তাহলে কি হবে? CH3COONA সোডিয়াম অ্যাসিটেট প্লাস CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্লাস জল। এটা একটা জৈব অ্যাসিড। জৈব অ্যাসিডের মধ্যে খাবার সোডা দিচ্ছ, যেমন তোমরা ছোটবেলায় পড়েছো যে তেঁতুল জল, টার্টারিক অ্যাসিড, তার মধ্যে যে খাবার সোডা দাও তাহলে বুদবুদ আকারে একটা গ্যাস বেরোয়, যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। একই রকম এটা একটা জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডা, সোডিয়াম অ্যাসিটেট প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস জল। ব্যালেন্সগুলো একটু অবশ্যই প্র্যাকটিস করে দেখে নেবে। এটা আরেকটা সুন্দর বিক্রিয়া হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডকে যদি অ্যালকোহল, আগেরটা যে অ্যালকোহলটা বললাম ইথাইল অ্যালকোহল, এর মধ্যে যদি তুমি দাও, এর মধ্যে যদি সালফিউরিক অ্যাসিড দাও, হিট করো, এটা কিন্তু উভমুখী বিক্রিয়া, দুদিকেই হতে পারে। অ্যাসিটিক অ্যাসিড অ্যালকোহল, তাহলে দিলে তৈরি হয় এস্টার প্লাস জল। কি করে হলো দেখো, দেখতে পাচ্ছ এখানে COOH এর Hটা এখানে C2H5 চলে এলো, এদিকে জল তৈরি হলো। C2O C2H5টা এদিকে চলে এলো, এদিকে জল তৈরি হলো। এটা বিভিন্ন রকম মেকানিজম আছে, সেটা ভবিষ্যতে পড়বে। এটা উভমুখী বিক্রিয়া, মানে এস্টারের মধ্যে জল দিলে আবার অ্যাসিড প্লাস অ্যালকোহলও তৈরি হয়, সেই জন্য দুদিকে তীর চিহ্ন দিয়েছি আমি। সালফিউরিক অ্যাসিড আর্দ্র বিশ্লেষণ করছে, মানে অ্যাসিড মিডিয়ামে তুমি এই বিক্রিয়াটা করছো। তাহলে অ্যাসিডের মধ্যে অ্যালকোহল দিলে, কার্বক্সিলিক অ্যাসিড, জৈব অ্যাসিডের মধ্যে যদি অ্যালকোহল দাও তাহলে এস্টার তৈরি হয়। এটার নাম হচ্ছে, এটাকে বলছে এস্টার, এটার নাম হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এটা একটা এস্টার। এর গন্ধ কিন্তু খুব মিষ্টি গন্ধ। যদি এস্টারের গন্ধ সবসময় মিষ্টি হয়, মানে কোথাও যদি অ্যাসিড আছে, মানে জৈব অ্যাসিড আছে, ঠিক আছে, জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, সেটা পরীক্ষা করার জন্য আমরা বিশেষত এই পরীক্ষাটাই করি, এইরকম পরীক্ষাই করি। ওর মধ্যে অ্যালকোহল দিয়ে হিট করি, নিয়ে যে গন্ধটা বেরিয়ে আসে ওই গন্ধটাই আমরা নিই। ওই গন্ধটা যদি মিষ্টি গন্ধ হয় তাহলে জানবে যে ওটা এস্টার তৈরি হচ্ছে, মানে নিশ্চয়ই ওখানে অ্যাসিডটা আছে। এটা একটা পরীক্ষা করারও ব্যাপার থাকে। ওকে, তাহলে এটা হলো অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া। কিছু অ্যাসিটিক অ্যাসিডের এখানে বিক্রিয়া তোমাদের দেওয়া আছে, সেগুলো অবশ্যই করবে। এরপর তোমাদের যেটা আছে যে ইথাইল অ্যালকোহল শারীরবৃত্তীয় প্রভাব, মানে আমরা যদি ইথানল C2H5OH ইথাইল অ্যালকোহল, এটা যদি বেশি পানীয় হিসেবে গ্রহণ করি, মানে যারা মদ খায়, অ্যাকচুয়ালি ওয়াইন খায়, তো তাদের মধ্যে অ্যালকোহল এটা শরীরের মধ্যে যাচ্ছে, এর অতিরিক্ত পরিমাণ হয়ে গেলে কি হয়, তাদের মধ্যে বিভিন্ন রকম শারীরবৃত্তীয় প্রবলেম হতে পারে, কিডনি ড্যামেজ হয়, লিভার ড্যামেজ হয়, ঠিক আছে, এরকম বিভিন্ন রকম হতে পারে, মাথা ধরা হতে পারে, বমিভাব হতে পারে, এরকম ব্যাপার দেখাই যায়, ঠিক আছে। এটা আমাদের শরীরে ক্ষতি করে। কিন্তু এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল। কিন্তু আমরা যদি এইটা খাই বেশি পানীয় হিসাবে, মিথানল, এইটা কিন্তু আরো ক্ষতিকারক। এর ক্ষতি কিন্তু বেশি, এটা মারাত্মক ক্ষতি করে। কারণ ইথাইল অ্যালকোহল আমাদের শরীরে গেলে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। অ্যাসিটিক অ্যাসিড তো আমরা ভিনিগার তো খাই, অসুবিধা হয়, বেশি খেলে অসুবিধা হবে। কিন্তু মিথানল আমাদের শরীরে গেলে তৈরি হয় ফর্মালডিহাইড। মিথানল যদি আমাদের শরীরে যায় তাহলে শরীরে ওইটা মানে এই অ্যালকোহলটা জারিত হয়ে তৈরি করে ফর্মালডিহাইড। আর ফর্মালডিহাইড কি করতে পারে? ফর্মালডিহাইড আমাদের কিন্তু বিভিন্ন কোষে
কোষের কিন্তু বিক্রিয়া ব্যাঘাত ঘটাতে পারে। কোষের বিক্রিয়া ব্যাঘাত ঘটলে আমাদের শারীরিক বিভিন্ন প্রবলেম দেখা যাবে। আমাদের চোখের কিন্তু নার্ভকেও কিন্তু অ্যাটাক করে এই মিথানল, মানে অপটিক নার্ভকে। তার মানে আমাদের অন্ধ, মানে ব্লাইন্ড হয়ে যেতে পারে কেউ, ঠিক আছে। তাহলে হয় পানীয়র মধ্যে, মদের মধ্যে অনেক সময় এই অ্যালকোহলও কিন্তু অনেক সময় মেশানো থাকে। এবার এই মিথানলটা সেই জন্য কি করা হয়, এর জন্য ইথানলের দেখো এর ব্যবহারও হয়, এর ব্যবহারও হয়। তাহলে আমরা যাতে এর ব্যবহার কম করা হয়, মানে পানীয় হিসেবে, মদ হিসেবে, সেই জন্য কি করে দেখবে সরকারের তরফ থেকে এটা আসে যে মদের উপর ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, শুল্ক বাড়িয়ে দিয়েছে, যাতে মানুষ কম কেনে বা কম খায়। কারণ এটা একটা শরীরের পক্ষে ক্ষতিকারক ব্যাপার অতিরিক্ত ব্যবহার করলে। তাহলে ইথাইল অ্যালকোহল কিন্তু তৈরি করতে হবে। কেন তৈরি করতে হবে, যে বলুন বিভিন্ন রকম ওষুধ তৈরি করার জন্য লাগে। তাহলে ইথাইল অ্যালকোহল তৈরিও করতে হবে, আবার ইথাইল অ্যালকোহল মানুষ যাতে না খায় সেই ব্যাপারটাও দেখতে হবে। সেই জন্য কি করা হয়, তাহলে ইথাইল অ্যালকোহল মধ্যে কি করা হয়, এই ইথাইল অ্যালকোহলকে যাতে না খেতে পারে মানুষ, বেশি না করতে পারে, তাহলে শিল্পে ব্যবহার করার জন্য ইথাইল অ্যালকোহলের মধ্যে মিথাইল অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয়, তার মধ্যে মিশিয়ে দেওয়া হয় পিরিডিন, ন্যাপথা, কপার সালফেট, এমনভাবে সব মিশিয়ে দেওয়া হয়, মিশিয়ে দিয়ে পানের অযোগ্য, মানে খেতে পারবে না মানুষ, যাতে এটা খেতে না পারে বেশি। সেই জন্য শিল্পে যখন তৈরি করা হয় মানুষ যাতে খেতে না পারে, এর মধ্যে মিথাইল অ্যালকোহল মিশিয়ে দেওয়া হয়, ন্যাপথা, পিরিডিন, কপার সালফেট, এগুলো মিশিয়ে দিয়ে একদম বিষাক্ত করে দেওয়া হয়, পানের অযোগ্য, খেতে পারবে না। কিন্তু ব্যবহার অন্যভাবে আমরা যে ব্যবহার করছি সে ব্যবহার করতে পারবো। এইটাকে বলা হয় মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট। ডিনেচার্ড বা মেথিলেটেড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। স্পিরিট মানে জানো তোমরা, স্পিরিট তো দেখেছো, স্পিরিট তো অ্যালকোহল। মেথিলেটেড মানে বুঝতে পারছো, ইথাইল অ্যালকোহলের মধ্যে মিথানল মিশিয়ে দেওয়া হচ্ছে, মেথিলেটেড। ডিনেচার্ড, ও যা নেচার ছিল ইথাইল অ্যালকোহলের যা নেচার, সেটাকে ডিনেচার্ড করে দেওয়া হলো, মানে ওকে পানের অযোগ্য করে দেওয়া হলো, ঠিক আছে। সেই জন্য এটা ডিনেচার্ড স্পিরিট। ডিনেচার্ড স্পিরিট কি দিয়ে তৈরি করা হয়, ইথাইল অ্যালকোহলের মধ্যে মিথাইল অ্যালকোহল, দেখবে দেখা যায় মিথাইল অ্যালকোহল প্রায় 10%, একটু হেরফের হয় বিভিন্ন বইয়ে দেখবে। তো ইথাইল অ্যালকোহলের সঙ্গে মিথাইল অ্যালকোহল, ন্যাপথা, পিরিডিন, কপার সালফেট, এগুলো মিশিয়ে এই ডিনেচার্ড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট তৈরি করা হয়। তাহলে এর মধ্যে ইম্পর্টেন্ট রেকটিফাইড স্পিরিট, মেথিলেটেড স্পিরিট, দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। আর এস্টারের বিক্রিয়া, কয়েকটা যে বিক্রিয়া বললাম সেই বিক্রিয়াগুলো একটু প্র্যাকটিস করবে, ঠিক মনে থাকবে। শুধু দেখে দেখে একবার প্র্যাকটিস করবে, নামগুলো মনে রাখবে, অবশ্যই মনে থাকবে, কিন্তু প্র্যাকটিস করে যেতে হবে, ঠিক আছে। একবার প্র্যাকটিস করলে কিন্তু মনে থাকবে না, বারবার প্র্যাকটিস করতে হবে, মাঝে মাঝেই করতে হবে, তবেই তোমার একটা সময় গিয়ে দেখবে আর তুমি ভুলছো না, তোমার ঠিক মনে থাকবে। তাহলে আমরা জৈব যৌগের আজকে এই পার্ট 4 চ্যাপ্টারটাকে শেষ করলাম। এই চ্যাপ্টারের মধ্যে যা যা প্রশ্ন দেওয়া আছে অনুশীলনীতে, সেই প্রশ্নগুলো তোমরা অবশ্যই করবে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবে। আর যদি কোনো চ্যাপ্টারের জন্য তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তুমি বলবে, আমি চেষ্টা করব সময় মতো। বিভিন্ন কারণের জন্য একটু দেরি হয়েছে এই ভিডিওটা করতে। তো যাই হোক, আমি অবশ্যই আস্তে আস্তে ভিডিওগুলো তোমাদেরকে দেবো তোমাদের সুবিধার্থে। তো তোমরা চেষ্টা করবে বাড়িতে প্র্যাকটিস করে করে এই জিনিসগুলোকে ক্লিয়ার করে নেওয়া। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে। ওকে, তাহলে আজকে আমাদের জৈব যৌগটা শেষ হলো। তাহলে এরপরে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।